কেমন আছো সবাই? ভালোই আছো আশা করি। তো আজকে আমরা তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আমরা পড়ব। সেটি হলো অধ্যায় নাম্বার 4, অভিব্যক্তি এবং অভিযোজন, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। দুটো খুব সুন্দর টপিকের উপরে আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে মাধ্যমিকের জন্য বিশেষ করে জীবনবিজ্ঞান বিষয়ের যে সমস্ত বড় এবং শর্ট কোশ্চেনগুলো আসে এই অধ্যায় থেকে, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের ক্লাস আমরা শুরু করে দেব। আজকে মাধ্যমিক জীবনবিজ্ঞানের 4র্থ অধ্যায়, যেটির নাম ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন। তোমরা বিশেষভাবে মনে রেখো যে আমাদের মোটামুটি মাধ্যমিকে 5টি অধ্যায় করতে হবে, তোমরা জানো। সেই পঞ্চম তথা শেষ যে অধ্যায়, যেটা রয়েছে আমাদের পরিবেশ, তার সম্পদ এবং তার সংরক্ষণ, যেটা তোমার সেকেন্ড টার্মের পরে অর্থাৎ টেস্টের জন্য যেটাকে করতে হবে আমাদের, তাহলেই মোটামুটি মাধ্যমিক জীবন বিজ্ঞানের সমস্ত সিলেবাস আমরা কভার করে দেব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করে দেব আজকের ক্লাস, মাধ্যমিক জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাস অভিব্যক্তি এবং অভিযোজন। তো দেখো, আমরা প্রথমেই অভিব্যক্তি অংশটি নিয়ে আলোচনা করব। অভিব্যক্তি, যেটাকে আমরা বলি ইভলিউশন। তো চলো প্রথমেই আমরা জেনে নেব এই অভিব্যক্তি অংশে আমরা কি জানব। না, আমরা প্রথমেই দেখো, অভিব্যক্তি পড়তে গিয়ে আমরা প্রথমেই জেনে নেব অভিব্যক্তি কাকে বলে, পৃথিবীতে জীবনের বা জীবের উৎপত্তি কিভাবে হয়েছিল সেই ইতিহাস সম্পর্কে জেনে নেব। ঠিক তারপরে আমরা চলে যাব তোমার বিভিন্ন মতবাদগুলো, অভিব্যক্তির যে মতবাদগুলো রয়েছে, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তার মধ্যে রয়েছে আমাদের ল্যামার্কের মতবাদ, বিজ্ঞানী চার্লস ডারউইনের মতবাদ, যেটাকে প্রাকৃতিক নির্বাচন বলি আমরা। সেই সঙ্গে ল্যামার্কবাদ ডারউইনবাদের পার্থক্য রয়েছে। তারপরে তোমার অভিব্যক্তি জীবজগতে যে ঘটেছে, সেই অভিব্যক্তির বিভিন্ন প্রমাণগুলো রয়েছে আমাদের এই অধ্যায়ে। তোমার জীবাশ্ম ঘটিত প্রমাণ আমাদের রয়েছে, তুলনামূলক সারির স্থান আমাদের রয়েছে, ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ। সেই সমস্ত প্রমাণগুলো নিয়ে আমরা অভিব্যক্তির যে আলোচনা, সেই আলোচনাগুলো করব। তো শেষে আমাদের এই চ্যাপ্টারের পার্ট 2 যেটা রয়েছে অভিযোজন, সেই অভিযোজনে আমরা দেখব সেখানে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রাণীরা, বিশেষ করে রুই মাছ রয়েছে, আমাদের মরুভূমিতে বসবাস করার জন্য উট রয়েছে, তার অভিযোজন আমরা জানব। সেখানে শিম্পাঞ্জির সমস্যা সমাধানের অভিযোজন, আমরা মৌমাছির যে বার্তা আদান প্রদানের অভিযোজন, সেই সঙ্গে সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন, এগুলো আমরা একে একে জেনে নেব। ঠিক আছে? তো যাই হোক, চলো শুরু করা যাক মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অভিব্যক্তি বা ইভলিউশন। তো প্রথমেই আমরা জেনে নেব অভিব্যক্তি বলে কাকে। দেখো, অভিব্যক্তি হচ্ছে এমন একটি প্রসেস, এমন একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে সরল উদ্বংশীয় জীবদের থেকে উন্নততর জটিল জীব সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে সরল জীব থেকে কি তৈরি হয়? জটিল জীব তৈরি হয়। ঠিক আছে? তাহলে যদি সংজ্ঞার আকারে বলি, যে পদ্ধতিতে কি হয় না, তোমার যে ধারাবাহিক মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ায় উদ্বংশীয় সরল জীবেদের থেকে উন্নততর জটিল জীবের উৎপত্তি হয়, তাকে আমরা বলবো অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন বা ইভলিউশন। এই ইভলিউশন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার, তার মতে, এই হারবার্ট স্পেন্সারের মতে যে কোনো সত্তা, সেটা যখন
সরল থেকে ধীরে ধীরে জটিল এবং জটিলতর সত্তায় পরিণত হয়, সেই ক্রমবিকাশকেই বলা হয় অভিব্যক্তি। তো যাই হোক, পরবর্তীকালে আমরা দেখে নেব অভিযোজন কাকে বলে। না, অভিযোজনটা হচ্ছে একটা জীব একটা নির্দিষ্ট পরিবেশে বসবাস করার জন্য সেই পরিবেশে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়ার যে পদ্ধতি, সেটাই হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবেশে বসবাস করার জন্য কোনো জীবেদের গঠনগত, আচরণগত এবং শারীরবৃত্তীয়ভাবে যে স্থায়ী পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে তার অভিযোজন। সুতরাং কোনো জীব, দেখো, কোনো জীব যদি একটা নির্দিষ্ট পরিবেশে স্থায়ীভাবে বসবাস করতে চায়, তাহলে কিন্তু তার অভিব্যক্তি ঘটাতে হয়। অর্থাৎ অভিব্যক্তি ঘটে গেলে সে একটা নির্দিষ্ট পরিবেশে স্থায়ীভাবে বসবাস করতে পারে। ঠিক তেমনি অভিব্যক্তি ঘটার জন্য কিন্তু অভিযোজনের প্রয়োজন হয়। সুতরাং আমরা বলতে পারি একটা আর একটার উপরে কোরিলেটেড, অর্থাৎ প্রবলভাবে সম্পর্কযুক্ত। সুতরাং অভিব্যক্তি, অভিযোজন, ওই জন্যই আমরা একটি মাত্র অধ্যায়ের মাধ্যমে, অধ্যায় নাম্বার 4, এই 4 নম্বর অধ্যায়ের মাধ্যমেই আমরা অভিব্যক্তি এবং অভিযোজন সম্পর্কে তোমাদের আলোকপাত করব। ঠিক আছে? তো আমরা জেনে নিলাম যে ইভলিউশন কাকে বলে। এবারে মোটামুটি আমরা পৃথিবী জন্মলগ্নর প্রায় 300 কোটি বছর পূর্বে, আমরা আনুমানিক ধরে নিই যে 300 কোটি বছর পূর্বে পৃথিবীতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল। জীবের উৎপত্তি হয়েছিল 300 কোটি বছর পূর্বে, আনুমানিক কিন্তু, ঠিক আছে, 300 কোটি বছর। দেখো, প্রথম যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হলো আদিম জীবেদের উৎপত্তির যে ইতিহাস, সংক্ষেপে সেটি আলোচনা করো। অর্থাৎ জীবেদের উৎপত্তি পৃথিবীতে কেমনভাবে হয়েছিল সেটি সংক্ষেপে আলোচনা করো। সেই আলোচনাতে আমরা এবারে প্রবেশ করব। তো চলো দেখে নিই আমরা পৃথিবীতে জীবনের উৎপত্তি কীভাবে হয়। দেখো, পৃথিবী জন্মলগ্নে উত্তপ্ত ছিল, গরম ছিল, গ্যাসীয় ছিল, তাই তো? ধীরে ধীরে তাপ বিকিরণের ফলে সেটি কঠিন এবং শীতল পৃথিবীতে পরিণত হয়েছিল। সেই পৃথিবীতে তখন প্রথম যে যৌগ তৈরি হয়েছিল, যেটি কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি, যে যৌগটাকে আমরা বলি হাইড্রোকার্বন। তাহলে আমরা প্রথমেই বলবো যে 1 নম্বর হচ্ছে, এটা কি কোন প্রশ্নের উত্তর? এটা না, জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল। অর্থাৎ পৃথিবীতে জীবনের উৎপত্তি আমরা বলতে পারি। জীবনের উৎপত্তি খুব ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্নটা, একটু মন দিয়ে বুঝে নাও, তোমরা নিজেরাই বানিয়ে বানিয়ে লিখতে পারবে। প্রথম পয়েন্ট আমি কি বললাম না, জীবনের উৎপত্তির প্রথম পয়েন্ট হচ্ছে জৈব যৌগের উৎপত্তি। জৈব যৌগের উৎপত্তি কিভাবে হয়েছিল দেখো না, আমি কি বললাম, জৈব যৌগের উৎপত্তি, প্রথম যে জৈব যৌগ মানে তৈরি হয় সেটা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা, যেটাকে আমরা বলি HC, মানে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা কার্বন এবং হাইড্রোজেন এরা পরস্পর যুক্ত হয়ে পৃথিবীর যে তোমার কার্বন একটি অন্যতম উপাদান, আর বায়ুমণ্ডলের যে হাইড্রোজেন, এরা যুক্ত হয়ে তৈরি করলো হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন যৌগগুলোর মধ্যে তোমরা জানো প্রধান হাইড্রোকার্বন মিথাইন CH4, অ্যাসিটিলিন C2H2 এবং ইথিলিন C2H4। CH4 কি বললাম? মিথেন। C2H2 কি বললাম? অ্যাসিটিলিন। আর CH4 হচ্ছে ইথিলিন। এই সমস্ত হাইড্রোকার্বনগুলো প্রথম পৃথিবীতে সৃষ্টি হয়েছিল। তাহলে জীবনের উৎপত্তির প্রথম ধাপ আমরা কি পেলাম? হাইড্রোকার্বনের জন্ম। ওকে, নেক্সট ধাপে এবারে এই হাইড্রোকার্বনগুলো কি হলো না, এরা বিভিন্ন অক্সি এবং হাইড্রক্সি, বিশেষ করে হাইড্রক্সি যৌগ তৈরি করলো। হাইড্রক্সি যৌগ তৈরি, সেই হাইড্রক্সি যৌগগুলো আবার কি করে তৈরি হলো না, এরা অর্থাৎ হাইড্রোকার্বনগুলো মেনলি উত্তপ্ত জলীয় বাষ্পের সঙ্গে যখন বিক্রিয়া করলো,
তখন জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে এরা কনডেন্সড হয়ে ঘনীভূত হয়ে তৈরি করলো বিভিন্ন প্রকারের তোমার হাইড্রক্সি যৌগ। হাইড্রক্সি যৌগ কোনগুলো না, হাইড্রক্সি যৌগ বলতে যেমন ধরো কিটোন, যেমন ধরো অ্যালডিহাইড, যেমন ধরো অ্যাসিড, বিভিন্ন প্রকারের জৈব অ্যাসিড যেগুলো রয়েছে এগুলো কিন্তু সব হাইড্রক্সি অথবা অক্সি যৌগ। ঠিক আছে, তো এগুলো কী করে তৈরি হলো না, হাইড্রোকার্বনগুলো জলীয় বাষ্প দ্বারা তোমার এক কথায় জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে এই সমস্ত কিটোন, অ্যালডিহাইড, অ্যাসিড এগুলো তৈরি হলো। আমরা যখন মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একদম শেষ অধ্যায় জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি আমরা পড়ব, তখন দেখতে পাবে যে এই কিটোনগুলোর মধ্যে আমরা যে গ্রুপটা পাবো সেটা হচ্ছে কিটো গ্রুপ। এই যে কিটোন, এটা কিটোন গ্রুপ। ঠিক আছে, এটা কিটোন। যখন অ্যালডিহাইড পড়বো তখন দেখবো অ্যালডিহাইডের মধ্যে রয়েছে CHO গ্রুপ, আর যখন অ্যাসিড পড়বো তখন দেখবো তার মধ্যে রয়েছে COOH, এই কার্যকরী গ্রুপটা, ফাংশনাল গ্রুপ। ওকে, তাহলে আমরা হাইড্রোকার্বন থেকে পেলাম নেক্সট ধাপে হাইড্রক্সি যৌগ, যেগুলো হচ্ছে হাইড্রোকার্বনের সঙ্গে জলীয় বাষ্পের বিক্রিয়ায় কিটোন, অ্যালডিহাইড, অ্যাসিড ইত্যাদি হাইড্রোকার্বনগুলো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট এবারে 3 নম্বর ধাপে আমরা কি পাবো না, বিভিন্ন প্রকার সরল শর্করা তৈরি হবে। সরল শর্করা, এটা কি হবে না, সরল শর্করাগুলো সাধারণত বিশেষ করে তোমার বায়ুমণ্ডলে যে কার্বন ছিল, অক্সিজেন ছিল, হাইড্রোজেন ছিল, সেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরা কি হলো, এরা হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার সরল শর্করা তৈরি করলো। সরল শর্করা কোনগুলো তৈরি হলো? সরল শর্করা বলতে গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপরে তোমার সুক্রোজ, এই যে সরল শর্করা গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে গেল। এগুলো কি করে তৈরি হলো না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে বিভিন্ন হাইড্রোকার্বনগুলো বিক্রিয়া করে প্রথমে সরল শর্করা তৈরি হলো। আমরা পরে দেখে নেব যে এই সরল শর্করাগুলো থেকে জটিল শর্করা, যেগুলো এই সরল শর্করাগুলোকে আমরা কি বলি, এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো সব মনোস্যাকারাইড, আর এই মনোস্যাকারাইড থেকে পরবর্তীকালে ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইডগুলো তৈরি হয়। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তীতে 4 নম্বর ধাপে আমরা দেখে নেব যে আমরা এবারে তৈরি করব হচ্ছে তোমার স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ যেটাকে আমরা কি বলি, স্নেহ পদার্থকে বলো কি বলি, ফ্যাট। ফ্যাটগুলো কিভাবে তৈরি হয় না, ফ্যাটগুলো তোমার তৈরি হয় অ্যাকচুয়ালি যেগুলো অ্যালডিহাইড আছে এবং যেগুলো কিটোন রয়েছে, সেই অ্যালডিহাইডের সঙ্গে কিটোনের প্রথমে বিক্রিয়া হয়, দিয়ে কিছু পলিমার তৈরি হয়। তাহলে আমি কি লিখবো এখানে না, যেগুলো অ্যালডিহাইড আছে সেই অ্যালডিহাইড প্লাস কিটোন, এই অ্যালডিহাইড আর কিটোন, এই যে কিটোন, এই যে অ্যালডিহাইড এর আগেই তৈরি হয়েছিল, এই কিটোন আর অ্যালডিহাইড পরস্পর বিক্রিয়া করে তৈরি করে প্রথমে পলিমার। আর এই পলিমারগুলো আবার যখন জারণ হয়, পলিমারগুলো জারণ হয়ে তৈরি করে ফ্যাটি অ্যাসিড, FA মানে কি, ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড পরবর্তীকালে গ্লিসারলের সঙ্গে যুক্ত হয়। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে তৈরি হয় স্নেহ পদার্থ বা ফ্যাট। এইভাবে আমরা পেয়ে গেলাম ফ্যাট। তাহলে ফ্যাট তৈরির ইতিহাসটা আরেকবার দেখে নাও। অ্যালডিহাইড, কিটোন বডি এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করো, প্রথমে তৈরি করে পলিমার, আর এই পলিমারগুলো পরবর্তীকালে জারণের ফলে তৈরি করে তোমার ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডগুলোর সঙ্গে গ্লিসারলের বিক্রিয়ায় তৈরি হয়ে যায় স্নেহ পদার্থ বা ফ্যাট। এইভাবে আমরা ফ্যাট পেয়ে থাকি। তাহলে আমরা কি পেলাম দেখো,
আমরা আমরা সরল শর্করা পেলাম, আমরা ফ্যাট পেলাম, বাকি কি রইল? এবারে আমরা পাবো প্রোটিন বা যেটাকে আমরা বলি অ্যামাইনো অ্যাসিড, যার মনোমার, প্রোটিনের মনোমার। আমি এটা মুছে দিলাম, আচ্ছা মুছে দেব না, এটা থাক এভাবেই, ঠিক আছে। আমরা এখানে লিখব 5 নম্বর পয়েন্ট। এখানে আমরা বলবো অ্যামাইনো অ্যাসিড তৈরি, অ্যামাইনো, তাহলে আমাদের চোখ বোলানোটা সুবিধা হবে একসঙ্গে থাকলে। অ্যামাইনো অ্যাসিড তৈরি, এটা কি করে হলো? অ্যামাইনো অ্যাসিড তৈরি কি করে হলো? না তোমরা জানো অ্যামোনিয়ার সঙ্গে জল, জলীয় বাষ্প, এই অ্যামোনিয়া আর জলীয় বাষ্প মিলে তৈরি করলো অ্যামাইনো অ্যাসিড। অ্যামোনিয়া আর জল পরস্পর বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। এইভাবে আমরা প্রথম ধাপে বিভিন্ন জৈব যৌগ পেলাম। তাহলে আমি আরও একবার মনের মধ্যে ঢুকিয়ে নাও, গেঁথে নাও, ঠিক আছে। কোয়েশ্চেন হচ্ছে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল, তার উত্তরের যে ধাপগুলো আমরা আলোচনা করছি, সেই ধাপের ফার্স্ট ধাপ হচ্ছে জৈব যৌগের উৎপত্তি। সেই জৈব যৌগের উৎপত্তি হেডলাইন দিয়ে তার মধ্যে যে সাবহেডিংগুলো আমরা দেব, তার মধ্যে নাম্বার 1 হাইড্রোকার্বন তৈরি। সেখানে কি বলবো না, পৃথিবীর যে কার্বন এবং হাইড্রোজেন এরা পরস্পর যুক্ত হয়ে প্রথমে তৈরি করলো হাইড্রোকার্বন। সেই হাইড্রোকার্বনগুলোর মধ্যে মিথাইন, ইথিলিন এবং অ্যাসিটিলিন, অর্থাৎ CH4, C2H4 এবং C2H2, এই সমস্ত হাইড্রোকার্বনগুলো পৃথিবীতে তৈরি হলো, ঠিক আছে। নাম্বার 2, তারপরে হাইড্রোকার্বনগুলো কি করলো না, হাইড্রোকার্বনগুলোর পরবর্তীকালে উত্তপ্ত জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোকার্বনগুলো থেকে তৈরি হলো তোমার অক্সি এবং হাইড্রক্সি যৌগ। যে অক্সি এবং হাইড্রক্সি যৌগগুলোর মধ্যে ইতিমধ্যেই বোর্ডে তোমরা পেয়েছো অ্যালডিহাইড, কিটোন এবং বিভিন্ন প্রকার অ্যাসিড, ঠিক আছে। 3 নম্বর ধাপে আমরা কি বললাম? সরল শর্করা তৈরি। সেখানে আমরা কি বলেছি? সরল শর্করা তৈরি কিভাবে হয়েছে না, পৃথিবীতে যে হাইড্রোকার্বনগুলো তৈরি হলো সেই হাইড্রোকার্বনের সঙ্গে কার্বন, হাইড্রোজেন আর তোমার অক্সিজেন, এরা পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়া করে তৈরি করলো সরল শর্করা। সেই সরল শর্করাগুলোর মধ্যে আমরা জানি মনোস্যাকারাইড টাইপ শর্করা, যেমন তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ঠিক আছে, এগুলো সব তোমার সরল শর্করা। নেক্সট আমরা কি জেনেছি? ফ্যাট তৈরি, স্নেহ তৈরি। সেটা কিভাবে হয় না, আমাদের যে অ্যালডিহাইড এবং কিটোন অলরেডি তৈরি হয়েছিল, সেই অ্যালডিহাইড এবং কিটোন পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে কী তৈরি করে? পলিমার তৈরি করে। সেই পলিমারের জারণ ঘটে, পলিমারের জারণের ফলে আমরা পেয়ে যাই ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের সঙ্গে গ্লিসারলে বিক্রিয়া করে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি হয়ে যায় ফ্যাট। লাস্ট আমরা জৈব যৌগ বলেছি অ্যামাইনো অ্যাসিড গঠন। সেটা কিভাবে হয় না, বায়ুমণ্ডলের যে অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়ার সঙ্গে জলীয় বাষ্পের বিক্রিয়া হয়, অ্যামোনিয়া জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। যে অ্যামোনিয়া হচ্ছে একটা মনোমার, যার পলিমার হচ্ছে প্রোটিন। অর্থাৎ আমাদের জীবদেহ গঠনের যে মূল উপাদান প্রোটিন, সেই প্রোটিনের অন্যতম উপাদান হচ্ছে বা একক বলতে পারি আমরা, সেই প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওকে, নেক্সট চলো এবারে আমরা চলে যাব, আমরা প্রথম ধাপ পড়লাম জীবনের উৎপত্তির, জৈব যৌগের উৎপত্তি। জৈব যৌগের উৎপত্তি সম্পর্কে আমরা জেনে গেছি, কিভাবে জৈব যৌগ পেলাম আমরা পৃথিবীতে, তাই তো। এই সমস্ত যে জৈব যৌগগুলো পেলাম, এবারে এই জৈব যৌগগুলো কী হবে? এক জায়গায় মিশ্রিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা দেব জৈব যৌগের মিশ্রণ। অর্থাৎ এবার এই যে সমস্ত জৈব যৌগগুলো আমরা পেলাম, সেই জৈব যৌগগুলো কি হয়? পরস্পর মিশে যায়। জৈব যৌগ বলতে দেখো সেই প্রথম থেকে একদম আমরা পেয়েছি, আমরা মিথেন পেয়েছি, আমরা অ্যাসিটিলিন পেয়েছি, আমরা ইথিলিন পেয়েছি, কিটোন, অ্যালডিহাইড, অ্যাসিড, সরল শর্করা, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিডের পরে আমাদের ওখানে একটুখানি আমরা তোমার বলতে হয় আমাদের যে অ্যামাইনো অ্যাসিড যেটা পেয়েছিলাম তার মানে কিন্তু প্রোটিন পেয়েছি আমরা, ধরো, ঠিক আছে, কারণ অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। তো যাই হোক, আমরা একে একে
যে সমস্ত জৈব যৌগগুলো পেলাম সেগুলোর মিশ্রণ ঘটে, সেগুলো মিশ্রিত অবস্থায় কি হয় না গরম সমুদ্রের জলে মিশ্রিত অবস্থায় ভাসমান অবস্থায় থেকে যায়। এই জিনিসটাকে বলা হয়, এই জৈব যৌগের মিশ্রণটাকে বলা হয় গরম তরল স্যুপ। গরম তরল, পরীক্ষায় আসে কিন্তু গরম তরল স্যুপ কি, হট ডাইলুট স্যুপ। তোমরা স্যুপ দেখেছো তো, স্যুপের মধ্যে কাটা কাটা সবজি কুচিগুলো যেমন ভাসমান অবস্থায় থাকে, ঠিক তেমনি পৃথিবীর জন্মলগ্নে যে উত্তপ্ত জল ছিল সেই জলের উপরে বিভিন্ন জৈব যৌগগুলো ভাসমান অবস্থায় থেকে যায়, অর্থাৎ সংমিশ্রণ অবস্থায় মিশ্রিত থেকে যায়। এটাকে আমরা বলি গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের জটিল যৌগের উৎপত্তি। জৈব যৌগের মিশ্রণ হলো, এবারে জটিল যৌগের উৎপত্তি। এটা কি, আমরা এতক্ষণ দেখো যে সমস্ত পদার্থগুলো পেয়েছিলাম সেগুলো সরল ছিল, সরল শর্করা, সরল স্নেহ পদার্থ, তোমার সবগুলোই সরল ছিল। এবারে কি হলো, এবারে এই গরম তরল স্যুপ থেকে ধীরে 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 জটিল যৌগ তৈরি হতে শুরু করলো। জটিল যৌগের মধ্যে পলিস্যাকারাইড, শ্বেতসার, তোমার প্রোটিন, বিভিন্ন নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, ঠিক আছে, এই সমস্ত স্নেহ পদার্থ, এই সমস্ত জটিল যৌগগুলো কিন্তু আমরা গরম তরল স্যুপ থেকে পরবর্তীকালে পেয়ে যাব। আমরা তাহলে কি, প্রথমে জৈব যৌগের মিশ্রণ ঘটলো, গরম তরল স্যুপ যেটাকে আমরা বলি, তারপর সেখান থেকে ধীরে ধীরে জটিল যৌগের উৎপত্তি হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা কি পাবো না, এবারে পাবো নিউক্লিক অ্যাসিড তৈরি। জীবনের উৎপত্তির একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড তৈরি। নিউক্লিক অ্যাসিড তৈরি, এখানে আমরা বিভিন্ন যে গরম তরল স্যুপ ছিল না, সেই গরম তরল স্যুপগুলো কি হয়, এরা তোমার বিশেষ করে যারা তোমার নিউক্লিওটাইড, আমরা নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এই সমস্ত জটিল যৌগগুলো পেয়েছি, তো তার মধ্যে যারা নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডগুলো থেকে নিউক্লিক অ্যাসিড পাবো। আর এই নিউক্লিক অ্যাসিডগুলো থেকে প্রথম দিকে বিজ্ঞানীদের মতে আমরা আরএনএ পেয়েছি, এবং তারপরে ঠিক আরএনএর পরেই আমরা ডিএনএ পেয়েছি। আর ডিএনএ মানে তোমরা জানোই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাই না? ক্রোমোজোমের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ডিএনএ বা জিন, যেটাকে আমরা বলি, তাই না? তাহলে আমরা কি বলবো এখানে না, নিউক্লিক অ্যাসিড তৈরি এই পয়েন্টে বলবো যে আমরা প্রথমে যেগুলো নিউক্লিওটাইড তৈরি হলো, সেই নিউক্লিওটাইড থেকে, এখান থেকে তৈরি হলো নিউক্লিক অ্যাসিড এনএ। আর এই নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হলো প্রথমে আরএনএ এবং তারপরে হলো ডিএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এইবারে আমাদের আসল খেলাটা হবে, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 5, প্রোটোসেল বা আদি কোষ গঠন। আদি কোষ গঠন, এটা আবার কি করে হবে আদি কোষ গঠন? এখানে দেখো আমাদের যে গরম তরল স্যুপ ছিল, সেই গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ যেটা, সেখান থেকে তোমার প্রোটিন অংশগুলো কি হয়, ওখান থেকে তোমার এক জায়গায় জড়ো হয়ে যায়, একত্রিত হয়ে যায়, প্রোটিন অংশগুলো বিচ্ছিন্ন হয়ে একত্রিত হয়ে যায়। আর এই প্রোটিন অংশগুলো কোলয়েড জাতীয় পদার্থ গঠন করে, যে কোলয়েড জাতীয় পদার্থগুলো দ্বিস্তর বিশিষ্ট একটি পর্দা দ্বারা আবৃত থাকে, যেটাকে আমরা বলি কোয়াসার ভেট। আর এই কোয়াসার ভেটই হচ্ছে প্রথম আদি কোষ, যেটাকে বিজ্ঞানী ওপারিন বলেছিলেন জীবনের প্রথম কোষ যেটা, সেটা হচ্ছে কোয়াসার ভেট। কোয়াসার ভেট যদি একটি লক্ষ্য করো,
তাহলে এখানে দেখতে পাবে। আমরা যদি একটি কোয়াসারভেটের চিত্র এখানে তুলে ধরি তাহলে দেখতে পাবে যে এই রকম, দেখো এখানে দেখো একটু, এই বাইরের দিকে একটি দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন থাকবে, এই দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন, এটা হচ্ছে দ্বিস্তর পর্দা। এর বেশিরভাগ অংশটা থাকবে প্রোটিন, বেশিরভাগ অংশই থাকবে, এটা হচ্ছে গোটাটা প্রোটিন, প্রোটিন, এইটুকু লিপিড, লিপিড, আর সামান্য পরিমাণ অংশে থাকবে এই নিচের দিকে এইটুকু থাকবে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। তাহলে আমরা কি বলতে পারি? প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দিয়ে দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত এই যে কোলয়েড জাতীয় পদার্থ যেগুলো পেলাম, যেগুলো গরম তরল সুপ থেকে প্রোটিনগুলো বিচ্ছিন্ন হয়ে তৈরি করে, তাকে আমরা বলবো কোয়াসারভেট। আর এই কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন। নামটা মনে রেখো, বিজ্ঞানী ওপারিন, বিজ্ঞানী ওপারিন। কোয়াসারভেট, কোয়াসারভেট, এই কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা বা আবিষ্কর্তা বলতে পারো, প্রবক্তা বিজ্ঞানী ওপারিন। শর্ট কোশ্চেন, মনে রেখো। আবার তারও কিছুদিন পরে 1965 বিজ্ঞানী ফক্স তিনি বললেন যে না, কোয়াসারভেট নয়, আদিকোষ বলতে আমরা বুঝবো মাইক্রোস্ফিয়ারকে। মাইক্রোস্ফিয়ারে হলো আদিকোষ, ঠিক আছে। মাইক্রোস্ফিয়ারটা আবার কি না, মাইক্রোস্ফিয়ার হচ্ছে তোমার প্রোটিনের বাইরে একটি বহিরাবরণ দ্বারা একটি তোমার প্রোটিনের গোলক বলতে পারো তুমি, সেই মাইক্রোস্ফিয়ারই হচ্ছে তোমার প্রথম কোষীয় জীব। বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ারই হচ্ছে একটা তোমার প্রথম কোষীয় জীব। তো এখানে দেখো মাইক্রোস্ফিয়ারকে যদি আমরা এখানে দেখাই, মাইক্রোস্ফিয়ারটি অ্যাকচুয়ালি হবে এই যে গোলাকৃতি বলের মতো, এর বাইরে থাকবে একটি, শুধু বাইরের যে পর্দা সেটিকে আমরা বলবো অর্ধভেদ্য পর্দা। তাহলে অর্ধভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত, ভেতরে কে থাকবে? টোটাল অংশটাই কিন্তু প্রোটিন, প্রোটিন। এইটাকে কি বলেছিলেন? এটাকে বলেছিলেন মাইক্রোস্ফিয়ার, মাইক্রোস্ফিয়ার। এইটাকে কি ছিল? এটা ছিল কোয়াসারভেট। তাহলে ওপারিন বললেন কোয়াসারভেটের কথা, যে কোয়াসারভেটই হলো প্রথম কোষীয় জীব, আর বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। তো কোয়াসারভেটই হোক আর মাইক্রোস্ফিয়ারই হোক, এরা যখন Na বা নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয় তখনই তৈরি করে আদিকোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখে নাও। লাইনটা হচ্ছে যে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার, যাই হোক না কেন, কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার প্লাস এর সঙ্গে যুক্ত হলো কি বললাম? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড দিয়ে যেটা তৈরি হলো সেটাকে আমরা বলবো আদিকোষ বা প্রোটোসেল বলা হয়, প্রোটোসেল, বা তুমি বলতে পারো প্রোটোবায়ন্ট। এইভাবে আদিকোষ সমুদ্রের জলে প্রথম তৈরি হয়েছিল এবং সেই সঙ্গে জীবনের উৎপত্তি হয়েছিল। পরবর্তীকালে আদিকোষগুলো থেকে বিভাজনের মাধ্যমে তোমরা জানো এককোষী, পরবর্তীকালে এককোষী থেকে বহুকোষী জীবদেহের সৃষ্টি হয়েছিল।
তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্নটা আসে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল, আমরা নিশ্চয়ই লিখতে পারবো তো। আর একবার খুব কুইক আমরা দেখে নেব যে পৃথিবীতে জীবনের উৎপত্তিটা হলো কিভাবে। নাম্বার 1, আচ্ছা প্রথমে আমরা বলবো যে পৃথিবীতে আনুমানিক 300 কোটি বছর আগে জীবনের উদ্ভব ঘটেছিল। পৃথিবী ছিল এক সময় জ্বলন্ত অগ্নিপিণ্ড, এখানে সব কিছুই গ্যাসীয় অবস্থায় ছিল, উত্তপ্ত অবস্থায় ছিল। ক্রমাগত তাপ বিকিরণের ফলে পৃথিবী শীতল হয়, পৃথিবী কঠিন হয় এবং পৃথিবীর উষ্ণতা কমতে কমতে এক সময় সেখানে প্রাণের সঞ্চার পৃথিবীতে হয়েছিল। কত বছর আগে? আনুমানিক 300 কোটি বছর আগে। এই সময় প্রথমে বিজ্ঞানী ওপারিন এবং পরবর্তীকালে বিজ্ঞানী হ্যালডেন তারা তাদের রাসায়নিক বিবর্তনবাদের মাধ্যমে পৃথিবীতে জীবনের উদ্ভব কেমনভাবে হয়েছিল তা প্রমাণ করেছিলেন, মানে দেখিয়েছিলেন এক কথায়। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখানে মাথায় রেখো রাসায়নিক বিবর্তনবাদ কারা প্রচলন করেন? উত্তর বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন। এটাও বিশেষভাবে মনে রেখো, আমি এখানে লিখে দিচ্ছি রাসায়নিক বিবর্তনবাদ। কে বললাম? বিজ্ঞানী দুজনের নাম ওপারিন ও হ্যালডেন। এরা দুজনে কি বললেন? যে পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছিল নিম্নলিখিত ধাপের মাধ্যমে। কি সেই ধাপ? নাম্বার 1, জৈব যৌগের উৎপত্তি। সেই জৈব যৌগের উৎপত্তিগুলো আমরা দেখেছিলাম। প্রথমে হাইড্রোকার্বন গঠন হয়েছিল, তারপর অক্সি বা হাইড্রক্সি যৌগ তৈরি হয়েছিল, সেখান থেকে সরল শর্করা, স্নেহ পদার্থ এবং পরবর্তীকালে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল। তারপরে আমরা কি দেখলাম? জৈব যৌগের উৎপত্তি হয়ে যাওয়ার পর সেকেন্ড ধাপে আমরা দেখেছিলাম যে জৈব যৌগগুলো মিশ্রিত হয়েছিল, তাই না? গরম তরল সুপ গঠন করেছিল। তারপর সেই মিশ্রণ থেকে ধীরে ধীরে জটিল তর যৌগের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ পলিস্যাকারাইড, স্টার্চ, যেটা শ্বেতসার, তোমার নিউক্লিওটাইড, তোমার অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, এগুলো সব তৈরি হলো। তারপরে সেখান থেকে জটিল যৌগগুলো তৈরি হওয়ার পর সেখান থেকে তৈরি হয়ে গেল তোমার নিউক্লিক অ্যাসিড, যেটা প্রথমে আরএনএ এবং পরবর্তীকালে ডিএনএ সৃষ্টি করেছিল। এবং পরিশেষে আমরা পেলাম যে তোমার বিজ্ঞানী ওপারিনের মতে কোয়াসারভেট তত্ত্ব, যে কোয়াসারভেটটা কিছুই না, প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট নিয়ে গঠিত এবং দ্বিস্তর বিশিষ্ট পর্দার দ্বারা বেষ্টিত একটি একক হচ্ছে কোয়াসারভেট, যা প্রথম কোষীয় জীব বলে ধরেছিলেন বিজ্ঞানী ওপারিন। এবং সেই সঙ্গে আরেকজন বিজ্ঞানী ফক্স, তার মতে আবার মাইক্রোস্ফিয়ারই হলো প্রথম কোষীয় জীব, যেটা কিনা প্রোটিনের একটি গোলাকার অংশ, যার বাইরে একটি কি রয়েছে? অর্ধবেদ্য পর্দা রয়েছে। ঠিক আছে? তো যাই হোক, এই কোয়াসারভেটই হোক বা আমাদের তোমার মাইক্রোস্ফিয়ারই হোক, এদের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা আদি কোষ, যেটাকে আমরা প্রোটোসেল বা প্রোটোবায়ন বলি, এটাই হচ্ছে প্রথম জীব। এভাবেই জীবের উৎপত্তি হয়েছিল, জীবনের উৎপত্তি হয়েছিল এবং সেটা হয়েছিল সমুদ্রের জলে। ওকে, বোঝা যাচ্ছে তো? তাহলে পরীক্ষায় যদি প্রশ্নটা আসে জীবনের উৎপত্তি কেমনভাবে হয়েছিল, 5 নম্বরের বড় প্রশ্ন, পারবো তো আমরা লিখতে? নিশ্চয়ই পারবো, তাই তো? তো আজকে এই জীবনের উৎপত্তি প্রসঙ্গে আরেকটি বিষয় তোমাদের সঙ্গে আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে এই যে বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন তারা তাদের রাসায়নিক বিবর্তনবাদের মাধ্যমে প্রথম প্রমাণ দেখিয়ে দিলেন যে জীবনের উৎপত্তি কীভাবে হয়, সেটাকে পরীক্ষালব্ধভাবে পরীক্ষিত ফলের দ্বারা প্রতিষ্ঠিত করেছিলেন। সেই সত্যটাকে বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে। বিজ্ঞানী স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে, এই দুজন মহান বিজ্ঞানী, এরা কি করেছিলেন? এরা গোলতল ফ্লাস্ক নিয়ে একটি পরীক্ষা করেছিলেন এবং সেই পরীক্ষার দ্বারা তারা প্রমাণ করেছিলেন যে
ওপারিন এবং হ্যালডেন যেটা বলেছিল সেটা ঠিক ছিল। ঠিক আছে, কি বলেছিলেন তাদের পরীক্ষাটা একটু শুনে নাও এবং কিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওপারিন এবং হ্যালডেনের রাসায়নিক বিবর্তনবাদ ঠিক ছিল না। পরীক্ষায় ততটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, শুধু একটুখানি জেনে নাও যে তারা একটা গোলতল ফ্লাস্ক ব্যবহার করেছিলেন। সেই ফ্লাস্কের মধ্যে 3টে গ্যাস নিয়েছিলেন। কি সেই 3টে গ্যাস? না, গ্যাস 3টে হচ্ছে অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন। কি অনুপাতে নিলেন? 2:1। মনে থাকবে, নাইট্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন 2:1 অনুপাতে একটি গোলতল ফ্লাস্কে নিলেন। এবার নিচের থেকে আরও একটি গোলতল ফ্লাস্কে কিছু জল নিয়ে সেই জলকে তারা উত্তপ্ত করে বাষ্প তৈরি করলেন এবং সেই বাষ্প ক্রমাগত বারবার ওই গোলতল ফ্লাস্কে যেখানে গ্যাসগুলো রাখা ছিল সেখানে পাঠাতে থাকলেন। এবারে গোলতল ফ্লাস্কে 2টো টাংস্টেন নির্মিত তোমার তড়িৎদ্বার ব্যবহার করে সেখানে প্রায় 60,000 ভোল্ট 60,000 ভোল্ট কারেন্ট তৈরি করেন। ঠিক আছে, সেখানে বারবার স্পার্ক করে স্ফুলিঙ্গ তৈরি করে সেখানে কি করেন, ওই পাত্রটিকে উত্তপ্ত করতে থাকেন এবং উত্তপ্ত অবস্থায় কি হয় না, এরা প্রথমে এই যে তোমার মিথেন, তোমার অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এরা বিক্রিয়া করে কি হয় না, কন্ডেন্সার যন্ত্র যেটা ঘনীভূতকরণ যন্ত্র, সেখানে এরা ঘনীভূত হয় এবং হওয়ার পরে তাদের পাতনের যে সমস্ত জৈব যৌগগুলো তারা আবিষ্কার করেছিলেন তার মধ্যে বেশ কিছু জৈব যৌগ যেগুলো প্রাণের সঙ্গে সম্পর্কযুক্ত, তার মধ্যে তারা পরবর্তীকালে দেখা গেল অ্যাডেনিন তারা পেয়েছিলেন। অ্যাডেনিন এছাড়াও তোমার সাকসিনিক অ্যাসিড। আমাদের জীবনের জন্য যে সমস্ত জীবেদের ভেতরে যে সমস্ত জৈব অ্যাসিডগুলো পাই, জৈব যৌগগুলো পাই, তাদের মধ্যে তোমার সাকসিনিক অ্যাসিড আমি বললাম, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, তোমার ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এই সমস্ত বিভিন্ন জৈব অ্যাসিডের মিশ্রণ তারা কিন্তু ওইভাবে একটি আদিম পরিবেশ তৈরি করে প্রায় তারা 18 দিন ধরে পরীক্ষাটি করেছিলেন। সেই 18 দিন পরীক্ষা করার পরে তারা সিদ্ধান্তে এলেন যে না, ওপারিন এবং হ্যালডেন তারা কিন্তু ঠিক ছিলেন। তারা তাদের রাসায়নিক বিবর্তনের মাধ্যমে যেটা বলে গেছেন যে পৃথিবীতে জীবনের উৎপত্তি কীভাবে হয়েছিল সেটাই ঠিক বোঝা গেল। তাহলে বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে, এই দুজন বিজ্ঞানী কেন তারা স্মরণীয় বরণীয় আমাদের কাছে? না, তারা ওপারিন এবং হ্যালডেন যে কথাগুলো বলেছিলেন যে জীবনের উৎপত্তি কিভাবে হয় সেইটার উপরে সিলমোহর দিয়েছিলেন বিজ্ঞানী মিলার এবং উরে। তারা তাদের এই যে গোলতল কাঁচের ফ্লাস্কের যে পরীক্ষা, অ্যামোনিয়া, তোমার মিথাইন এবং হাইড্রোজেন গ্যাস 2:1 অনুপাতে নিয়ে সেখানে তোমার একটা গোলতল ফ্লাস্কের জলীয় বাষ্প তৈরি করে সেখানে পাঠিয়ে তাকে 60,000 তোমার ভোল্ট কারেন্ট তৈরি করে টাংস্টেন নির্মিত ইলেকট্রোড যেগুলো তোমার তড়িৎদ্বার ব্যবহার করে সেখানে কন্ডেন্সার যন্ত্রের মধ্যে দিয়ে তাদেরকে ঘনীভূত করে যে সমস্ত যৌগের মিশ্রণগুলো তারা পেয়েছিলেন সেগুলো সবই প্রাণের সাক্ষী বহন করে। সেগুলো কি ছিল? সাকসিনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাডেনিন, সমস্ত কিছু যা কিছু, অ্যালানিন, যা কিছু উৎপন্ন হয়েছিল সবই তারা পরীক্ষালব্ধ তাদের ফল থেকে বলেছিলেন যে না, ওপারিন এবং হ্যালডেন তাদের রাসায়নিক বিবর্তনবাদে যা যা বলেছিলেন সব ঠিক। এই ছিল স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরের পরীক্ষার সত্যতা এবং পরীক্ষার তোমার কি বলবো লক্ষ্য এবং উদ্দেশ্য বলতে পারো তোমরা, ঠিক আছে। তো যাই হোক, আমরা শুরু করে দিয়েছি অধ্যায় নাম্বার 4, অভিব্যক্তি। খুব মজার একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার, তোমাদের আগে বলেছি, একদম মন লাগিয়ে তোমাদের এই চ্যাপ্টার পড়তে হবে। এখান থেকে যাই প্রশ্ন আসুক একদম তুড়ি দিয়ে আনসার করে আসবো আমরা সবাই। এবং পরবর্তীতে আমরা নেক্সট অভিব্যক্তি ক্লাসে আমরা এবারে মতবাদ শুরু করে দেব। বিজ্ঞানী জা বাপ্তিস্ত দ্য মনেট ল্যামার্কের যে 4টে অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। ল্যামার্কের পক্ষে বিপক্ষে যে সমস্ত যুক্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে আমাদের মহান বিজ্ঞানী অভিব্যক্তি সংক্রান্ত যে মতবাদগুলো প্রচলিত রয়েছে তাদের মধ্যে অন্যতম মহান বিজ্ঞানী
চার্লস ডারউইন তার যে অভিব্যক্তির মতবাদ এবং সেগুলোর ব্যাখ্যা রয়েছে সেগুলো নিয়ে হাজির হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। খুব শীঘ্রই আমরা অভিব্যক্তির পার্ট 2 নিয়ে আসছি, এই মজার ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে। সঙ্গে থেকো ততক্ষণ। আজকের ক্লাসটুকু মন দিয়ে বাড়িতে একবার দেখে নিয়ে প্র্যাকটিস করো। পড়াশোনার মধ্যে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।